সদিচ্ছা প্রণোদিত। হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগটা একদমই অন্যরকম। আজকের ব্লগে থাকবে একটু ভিন্ন ধর্মী, কারণ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সৎসঙ্গ বিহারের একটা সুন্দর ভ্রমণে। রবিবারের ব্লগ, কিন্তু গল্পটা একটু দেরি করেই আমি দিচ্ছি, আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি দিতে পারিনি ব্লগটা আগে। আমরা যাচ্ছি কেয়ারপুরামের ওপর দিয়ে, আর এই যে কেয়ারপুরামের হ্যাঙ্গিং ব্রিজটা, যেটা খুব সুন্দর লাগে, আমাদের দ্বিতীয় হুগলি ব্রিজের মতন মনে হয়, এটার ওপর দিয়ে আমরা জাস্ট ক্রস করে যাচ্ছি। ভীষণ সুন্দর ওয়েদারটা ছিল, আর দেখতেও ভারী ভালো লাগছিল। চলুন এবার একটা আশ্রমের গল্পে আসি। আশ্রমের প্রশান্ত পরিবেশ আর ভক্তদের সাথে কাটানো কিছুটা সময়, আর সেই অমূল্য অনুভূতিগুলো যা আমার মনকে একেবারে ভরে দিয়েছে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আশ্রমে পৌঁছে গেছি। এটা ঠিক ওই কেয়ারপুরাম থেকে নেমে জাস্ট ওই 2-4 মিনিটেরই রাস্তাতে পেয়ে যাবেন সৎসঙ্গ বিহার। এই দেখুন দেখুন কি সুন্দর, ব্যাঙ্গালোরের বুকে এত সুন্দর সৎসঙ্গ বিহার থাকবে আমি তো এটা ভাবতেই পারিনি। আমার মা অনুকূল ঠাকুরের শিষ্যা, প্রায় 10 বছর আগে তিনি দীক্ষা নিয়েছিলেন। এতদিনে আমরা জানতাম বেঙ্গালুরু শহরে একটা সুন্দর অনুকূল ঠাকুরের আশ্রম আছে, কিন্তু আশ্চর্যজনক হলেও এতদিন আমরা আসতে পারিনি, আর সুযোগও হয়নি। এইবার কিন্তু মায়ের জেদেই আমরা এখানে এলাম। এখানে প্রতি মাসের টাইমিংটা দেওয়া আছে, এই টাইমিং ফলো করে ওনাদের প্রার্থনা হয়। এই রবিবার মা আমাদেরকে বলল, না এইবার যখন এসেছি তোদেরকে নিয়ে যাবই, চল, আর আমিও যাব, আমাকে নিয়ে যেতে হবেই। তাই মাকে নিয়ে চলে এলাম। একসাথে আমরা সবাই মিলে মায়ের কথাতেই আজকের এই ভ্রমণটা শুরু হয়েছে। এখানে একটু পার্কিং এর অসুবিধে আছে, আদারওয়াইজ সব কিছু ভীষণ ভালো। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর পরিবেশ, আমি তো অবাক হয়ে গেলাম। যখন গেট দিয়ে ভেতরে ঢুকলাম, প্রথমেই মনে হলো এমন শান্ত জায়গা, অথচ এত কাছে আমরা থাকি, আমি আগে এলাম না কেন। চারপাশটা যেন শান্তির আবরণে ঢাকা, সবুজ বাগান, সাদা ধুতি পাঞ্জাবি আর শাড়ি, মারা প্রত্যেকেই লাল পাড় সাদা শাড়ি পরিহিত ভক্তরা একে একে ভেতরে ঢুকেছেন। মনে হচ্ছিল শহরের কোলাহলের ভেতরেও যেন একটা আলাদা দুনিয়া তৈরি হয়ে গেছে। গান আর স্মরণে ভরা একটা দুর্দান্ত বিকেল। জানেন, আশ্রমের ভেতরে ঢুকেই শুনতে পেলাম সৎসঙ্গের গান। সবাই মিলে ভজন গাইছে, ঠাকুরকে স্মরণ করছে। এই দেখুন, আমার মা, মেয়ে আর আমিও বসেছিলাম, আর আরেক পাশে আমার হাজবেন্ড আর আমার বাবা বসেছে, ছেলেরা একদিকে মেয়েরা একদিকে। সেই সুরের মধ্যে একটা দারুণ টান আছে, জানেন, যেন হৃদয়কে শান্ত করে দিল। আমি অবাক হয়ে দেখছিলাম বেঙ্গালুরু শহরেও এত ভক্ত আছেন। সত্যি বলতে ভাবতেই পারিনি এত মানুষ এখানে সমবেত হবেন বলে। এত মানুষ এখানে সমবেত হন, প্রতিনিয়ত তারা প্রার্থনা করেন, তারা ভগবানকে স্মরণ করেন। এটা তো আমি ভাবতেই পারিনি, বিশ্বাস করুন, আমার দারুণ লেগেছে। আমরা সবাই মিলে ভক্তিগীতি গাইলাম আর ঠাকুরকে ডেকে স্মরণ করলাম। গান শেষ হওয়ার পর যেন মনটা আরও হালকা হয়ে গেল, ভালো হয়ে গেল, আর মনের ভেতরে যত দুঃখ ছিল সব যেন চাপা পড়ে গেল, ক্লান্তি ধুয়ে গেল একেবারে। মনে হচ্ছিল ভিতর থেকে সব দুঃখ, চাপ আর ক্লান্তি সব কিছু শেষ হয়ে গেল এক নিমেষে। আমার মা বাড়িতে প্রতিনিয়ত প্রার্থনা করে, আর সেই গানগুলো শুনে শুনে আমার মেয়েরও মুখস্থ হয়ে গেছে। আপনাদেরকে গানগুলো শোনাতে পারছি না কপিরাইটের ভয়, কপিরাইট হয়ে গেলেই আমার চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে দেবে। সেই জন্য ওই দেখুন, আমার হাজবেন্ড, আমার বাবা, সবাই মিলে আমরা গান গেয়েছি, প্রার্থনা করেছি। এত ভালো লাগছে। এই সত্যি পরিবেশটা ছিল অসাধারণ, জানেন। আর সৎসঙ্গের হল ঘরটাই ঢুকতেই চোখে পড়ল ঠাকুর, বড় মা আর বড়দার ছবি। কি শান্ত, কি স্নিগ্ধ সেই প্রতিমা, যেন তাকালেই মনটা ভরে যাচ্ছিল। মায়ের চোখে তখন আনন্দের ঝিলিক, জানেন। অনেক দিন ধরে আমাদেরকে বলছিল, কিন্তু আমরাই নিয়ে আসতে পারছিলাম না।
দেখুন মা কি খুশি হয়েছে, মায়ের এই খুশিটা দেখে সত্যি আমরাও ভীষণ খুশি। সত্যি তো এত সুন্দর সৎসঙ্গ বিহার, এইরকম মানুষকে মাঝে মধ্যে আসা উচিত, প্রার্থনা করা উচিত, তাতে মন ভালো থাকে, মনের মধ্যে কোনো দিন হিংসা আসবে না, লোকের ক্ষতি চাওয়া এই ধরনের মানসিকতা আসবে না। আর এইরকম ধরনের সৎসঙ্গ বিহারের সাথে যুক্ত থাকাও কিন্তু খারাপ নয়। মায়ের সাথে এসে সত্যিকারের আমরা এইটুকু অনুভব করেছি। আমাদের খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা অবশ্যই কিন্তু আসবেন। সৎসঙ্গ শেষে মায়ের এক গুরু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ওখানে, উনিও ভীষণ খুশি আর মাও খুব খুশি। গল্প হলো, আমাদের সাথে আলাপ পরিচিতি করে দিলেন। উনি বলছিলেন আমাদেরকে মাঝে মধ্যে এখানে আসার জন্য। আমরা বললাম চেষ্টা করব আমরা এখানে আসার জন্য, এবং আমাদের এই সৎসঙ্গ সত্যি খুব ভালো লেগেছে। মাকে খুশি দেখে খুব ভালো লাগছিল, মায়ের চোখে তখন আনন্দের ঝিলিক। মা বলছিল, দেখিস তো এত বড় আশ্রমে ঠাকুরের ছবির সামনে দাঁড়ালে কি শান্তি যে পাবি তার কোনো ঠিক নেই। সত্যি, একদম সত্যি কথা। আমি নিজেও থমকে দাঁড়ালাম ছবিগুলোর সামনে দাঁড়িয়ে। মনে হচ্ছিল সারা দিন সারা বছর এই ছবিগুলো দেখেই যদি থাকা যেত তবে মনটা সবসময় প্রশান্ত হয়ে থাকতো। সঙ্গে এসে এখানেও একজনের সাথে আলাপ হলো। উনি আমাকে বললেন, এভরিডে ইকো যাত্রীর আত্রেই আমি অনেক দিন ধরে আপনার ব্লগ দেখি, মনটা সত্যি ভালো হয়ে গেল। আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না আমি ঠাকুরের দরবারে এসে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যাবে, এটা কখনো ভাবিনি। সবই প্রভুর ইচ্ছা, সবই ভগবানের ইচ্ছা। ওনার সাথে অনেকক্ষণ গল্প হলো, মা বাবার সাথেও আলাপ করিয়ে দিলাম। উনি বললেন ওনার বাড়ি দেওঘর, যেখানে অনুকূল ঠাকুরের প্রধান আশ্রম রয়েছে। আর দেওঘর আর ওনার বাপের বাড়ি জামশেদপুরে, আমারও শ্বশুর বাড়ি জামশেদপুরে, মায়ের বাপের বাড়ি জামশেদপুরে। তো একটা বেশ জামশেদপুর বর্নিংও ওনার সাথে হয়ে গেল। দেওঘরের গল্প শুনে আমারও ইচ্ছে হলো একদিন সেখানে গিয়ে দেখব কেমন। দেওঘরের অনেক গল্প শুনেছি, আমার মায়েরও ভীষণ যাওয়ার ইচ্ছে। তবে খুব তাড়াতাড়ি আমরা দেওঘর যাব এবং দেওঘরের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমরা আশ্রমের ভেতরে একটি আয়ুর্বেদিক দোকানও আছে। এখানে ঠাকুরের নির্দেশে তৈরি হওয়া নানা ধরনের মেডিসিনও পাওয়া যায়, আর অনেক রকমের বইও পাওয়া যায়। অনেকেই বলেছিলেন এই ওষুধগুলো সত্যি খুব কার্যকরী। আপনারা যারা আসবেন তারা একবার ঘুরে দেখতে পারেন। এরপরে আমরা আশ্রমটাকে ঘুরে দেখছিলাম। আশ্রমের ভেতরে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখার মতন, বেশ ভালো লাগছিল। এরপরে আমরা গেলাম আশ্রমের বাগান দেখতে। কি সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে, বাগানটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে গাছগুলোকে সাজানো রয়েছে। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে এসে সাজিয়ে দিয়ে গিয়েছে। আর এনাদের এখানে যে ফুলগুলো ফোটে সেগুলো ভীষণ সুন্দর লাগছিল। এখানে দেখুন জবা ফুল কত ফুটেছে, আর ঠাকুরকে দেওয়ার জন্য সাদা ফুল প্রচুর চাষ হয়েছে। এখানে যেরকম টগর ফুল দেখতে পাচ্ছেন সেরকম সন্ধ্যামণি, সাদা রঙের সন্ধ্যামণিও ভরেছিল এই বাগানের মধ্যে। খুব ভালো লাগছিল দেখতে। কি দিচ্ছ মা? সৎসঙ্গ শেষে প্রসাদ বিতরণ হলো। হাতে ছিল সিঙ্গাড়া আর জিলিপি, একেবারে গরম গরম, খেতে সত্যি দারুণ লেগেছিল। এটাই ওনাদের প্রসাদ। প্রসাদ আসলে যা খুশি হতে পারে, কিন্তু এর সাথে যে ভালোবাসার ভক্তি জড়িয়েছিল সেটাই এটাকে আলাদা করে দেয়। এটা প্রভুর আশীর্বাদ। এছাড়াও অনেক গুরু ভাইদের সাথে পরিচয় হলো, দেখা হলো, গল্প হলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছেন ভিন্ন ভিন্ন মানুষ, কেউ পশ্চিমবঙ্গ থেকে, কেউ বিহার থেকে, কেউ বা এখানকার স্থানীয়। সবার সাথেই নতুন করে পরিচয় আর নতুন বন্ধুত্ব হলো। এই মন্দির সম্পর্কে দু চারটা কথা শুনে নি এই গুরু ভাইয়ের কাছ থেকে। ये मंदिर एक्चुअली 2010 में शुरू हुआ, और इस मंदिर का मतलब सबसे खासियत है, इस मंदिर का जितना सारा अनस्किल्ड लेबर है, वो अनस्किल्ड लेबर यहाँ का जो गुरु भाई है ना, ये आसपास में रहते हैं, वो लोग ही किए हैं। मतलब आचार्य देव एक बार बोले कि मंदिर में लेबर कौन है, हम ही तो है।
अच्छा, आप लोगों ने खुद ही पूरा मतलब खुद ही पूरा जितना सारा पिलर है, ये पिलर में कंक्रीट डालना, उसमें वाइब्रेशन लगाना, ईट पत्थर लेके जाना, कंक्रीट जब आ जाएगा ढलान, और पूरा चेन, ह्यूमन चेन करके पूरा लेके जाना। रात भर काम किए और फिर सुबह फिर ऑफिस करते थे, ऐसा होता। अच्छा अच्छा, থ্যাংক ইউ। अच्छा এই মন্দিরটা গুরু ভাইরা নিজেরা বানিয়েছে, ভাবতেই অবাক লাগছে। মানুষের নিষ্ঠা, ভক্তি এই জিনিসগুলো না থাকলে কখনোই এত সুন্দর মন্দির স্থাপন হবে না। আর মন্দিরের ভেতরের কারুকার্য দেখে আমি অবাক। এইগুলো সমস্ত গুরু ভাইদের হাতে তৈরি করা কাজ, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কি নিখুঁত কাজ ওনারা করেছেন, আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি। ইনি হচ্ছেন ঠাকুর, আর ইনি হচ্ছেন বড় মা। সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু হচ্ছে, আর ইনি হচ্ছেন বড়দা। এরপরে আমরা সন্ধেবেলায় সবাই মিলে প্রার্থনা করব। তখনই আবার সেই জাদুকরী পরিবেশ, মন্ত্র, সঙ্গীত আর শান্তির আবহ। প্রার্থনার মাঝপথে তো আবার হালকা বৃষ্টিও হয়ে গেল, জানেন। সেই বৃষ্টির সাথে প্রার্থনার সুর মিলেমিশে একেবারে একাকার। প্রার্থনা করতে সত্যি খুব ভালো লাগছিল। গানগুলো আপনাদের শোনাতে পারছি না, ওই কপিরাইটের ভয়। কপিরাইট আমাদের জীবনে মাঝে মধ্যে বড্ড বিপদ ডেকে নিয়ে আসে, জানেন। প্রার্থনার সময় বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল চারিদিকে। ভেতরে প্রার্থনা হচ্ছে, বাইরে বৃষ্টি, যেন মনে হচ্ছিল প্রকৃতিও এই মুহূর্তে অংশগ্রহণ নিচ্ছে। আজকের এই ভ্রমণটা সত্যি অন্যরকম ছিল। মায়ের দাবি মেটাতে, মায়ের আশীর্বাদে এখানে যে আসতে পারলাম, ঠাকুরের কৃপায় আমি এমন একটা জায়গায় এলাম যেখানে এসে মনটা একেবারে ভরে গেল, বিশ্বাস করুন। আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন আর যারা অনুকূল ঠাকুরের শিষ্য, তারা তো অবশ্যই এখানে আসবেন। যারা এখনো জানেন না, আমি ডেসক্রিপশন বক্সে এইখানকার অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিজিট করুন, খুব ভালো লাগবে। আমি বুঝতে পেরেছি আশ্রম মানেই শুধু প্রার্থনার জায়গা নয়, এটা আসলে একটা শক্তির কেন্দ্র। এখানে এসে নতুন করে শক্তি পাওয়া যায়, নতুন করে জীবনকে সুন্দরভাবে দেখার চোখ তৈরি হয়, জানেন। যেটা আমি অনুভব করেছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। সদিচ্ছা প্রণোদিত অন্ন জনাদি গ্রহণ করিতে ইহাই শাস্ত্রের নীতি দেখা যায়। এমনকি শূদ্র যদি বহুকাল যাবৎ দ্বিজদের পরিবারে সেবারত হইয়া প্রতিপালিত হয়, শাস্ত্রে তাহাদের সূচি ও সদিচ্ছা প্রণোদিত অর্ঘ্য। খুব সুন্দর একটা সন্ধে কাটালাম, আর প্রার্থনা শেষে সকলকে জয়গুরু বলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এত সুন্দর এখানে প্রার্থনা করলাম, এত সুন্দর সৎসঙ্গ হলো, সত্যি খুব ভালো লেগেছে। আর আজকে মায়ের জন্য আমাদের এখানে আসা হয়েছে, মা দীক্ষিত, তাই জন্যই। কিন্তু খুব ভালো লাগলো আজকে সন্ধ্যাটা, তাই আমার মাও ধন্য হয়ে গেছে এত সুন্দর সৎসঙ্গে। যারা অনুকূল ঠাকুরের শিষ্য বা শিষ্যা নন, তারাও কিন্তু এখানে আসতে পারেন, আর এই ব্লগটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, আর সকলকে বলি জয় গুরু।